প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনা এবং করণীয় আয়োজনে। আমি পুরোটাতে থাকবো ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে সংক্রমণ, করোনার যে কোভিড-19-এর যে সংক্রমণ চলছে এবং যে বিশ্ব মহামারী চলছে, সেই বিশ্ব মহামারীর গতি কিন্তু অনেক বেশি এবং আমরা যেই মৃত্যুর তালিকা দেখছি সেই তালিকাটাও কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা এই অবস্থাতে আমাদের সাধারণ মানুষ যে উৎকণ্ঠায় রয়েছেন, তাদের আসলে কি করণীয় রয়েছে এবং সাধারণ মানুষের যে আমরা যে সকল চিকিৎসা দিয়ে থাকি হাসপাতালগুলোতে, সেই বিষয়গুলোতে জানতে চান এবং সাধারণ যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের জানানোর প্রয়োজন মনে করেই আসলে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। দর্শক, আজকে স্টুডিওতে আছেন আমাদের আজকের বিষয়ে আলোচনা করবার জন্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হেদায়েত আলী খান, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিওতে। এবং দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার মারুফ হক খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি ডাক্তার মোহাম্মদ হেদায়েত আলী খান, আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা সাধারণত যেই পরামর্শটি এই মুহূর্তে আমরা চিকিৎসকরা দিচ্ছি যে আপনারা বাড়িতে থাকুন এবং কিছু পরামর্শ, উপশমের কিছু পরামর্শ আমরা দিয়ে রাখছি। আমরা যেমন বলছি যে আপনারা এই যে গরম পানি খান এবং গরম পানির যে ভ্যাপার, যে বাষ্পটি আমরা নিতে বলছি, আমরা প্রায়ই দেখেছি যে এই ধরনের চিকিৎসা নিতে গিয়েও বা এই ধরনের পরামর্শ শুনতে গিয়েও কিন্তু মানুষ সাধারণত অনেক সময় বার্ন হয়ে যাচ্ছে বা অনেক সময় পুড়ে যাচ্ছে তাদের মুখ বা গলা। এরকম একটি বিষয় নিয়ে আমরা আসলে আপনার কাছে প্রথমেই জানতে চাই। করোনার পরিস্থিতিতে সাধারণভাবে আমাদের যা করা উচিত সেটা আমাদের জাতীয় স্বাস্থ্যনীতি এবং গাইডলাইনে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয় থেকে বিশদভাবে বলা হয়েছে। তারপরেও সামাজিকভাবে বিভিন্ন কথা অনেক কিছুই আমাদের প্রচলিত হয়েছে। তার ভিতরে একটা আছে যে গরম পানির শ্বাস নেওয়া, গরম পানির ব্যাপার, এটা শ্বাস দিয়ে টানলে করোনা থেকে উপশম হয়, যাদের বিশেষ করে করোনা এফেক্টেড এবং কাশি আছে। এই কথাতে অনেকে ভয়ে, যাদের হয় না তারাও করে, যার ফলে দেখা যাচ্ছে এটা ম্যাসিভ, প্রচুর লোকজন প্রতিনিয়ত এই কাজটা করতেছে। তো এই যে ঘরে গরম পানি করা, ক্যারি করা, টানা, এতে দুর্ঘটনাবশত প্রায় ছোটোখাটো বার্ন হচ্ছে। সেটা শ্বাসনালী না পুড়লেও গরম পানি পুড়ে যে বুক, গলা, হাত, পা বিভিন্নভাবে পুড়ছে। এখন সমস্যাটা হচ্ছে একটা করোনা পজিটিভ রোগী, সে পুড়ে গেছে আবার, তার জন্য চিকিৎসাটা একটু দুষ্কর। তখন সব জায়গায় তো এই ফ্যাসিলিটিস নাই। তো আমরা যেটা আমাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমাদের সব রকম বার্ন রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে। সেখানে যাদের করোনা আছে বা যারা করোনা সাসপেক্টেড, তাদের জন্য আমরা আলাদা একটা কর্নার করেছি। সেখানে আমাদের ডাক্তাররা, নার্সরা, আমাদের সবাই যথাযথ প্রোটেকশন নিয়ে তাদের সব ব্যবস্থা করে থাকে। এর ভিতরে বার্নের মূল চিকিৎসা যে তাদের একটা ভালো ড্রেসিং দরকার হয়, আমরা সেই ড্রেসিংয়ের ব্যবস্থা করি। এবং সবচেয়ে বড় রিস্ক থাকে রোগীর জন্য, রোগীর যদি করোনা এফেক্টেড হয় আবার বার্নটাও বেশি হয়, তাহলে হয় কি, দুটোই হচ্ছে ইমিউনো সাপ্রেশন করে। বার্ন একদিকে ইমিউনো সাপ্রেশন করে আর করোনা এমনিতে ইমিউনো সাপ্রেশন করে। এই জন্য যদি খুব বেশি পুড়ে যায়, এই জন্য এইসব রোগীর ফিট খুব একটু বেশি খারাপ হয়ে যায়। আদারওয়াইজ আমরা এই চিকিৎসা খুব ভালোভাবে দিতে পারি এবং ছোটোখাটো বার্ন হলে কোনো অসুবিধা হয় না, রোগী ভালো হয়ে যায় ওষুধ খাইলে। এবং আমরা যে ড্রেসিং দিই নিয়মিত আসলে, যাদের ভর্তি করা লাগে না তারা ভালো হয়ে যায় খুব সহজেই। জি, আমরা একটু জানতে চাই যে গরম পানি নেওয়ার সময় আসলে কি তাহলে পরামর্শ তাদের রয়েছে সাধারণ মানুষের জন্য, কিভাবে সেইটা নিলে তারা এরকম মানে পোড়ার সমস্যাটা থেকে বিরত থাকতে পারবে? এখন যেটা হয়েছে, গরম পানির ভাপ নিলে আসলে পোড়ার কথা না। জি, যেটা হয়েছে যে অনেক গরম পানি অনেকভাবে নেয় ক্যারি করার সময়। এখন গরম পানির ভাপ আসলে নিলে এটা কতটুকু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে বা কতটা তথ্য নির্ভর, এটা আসলে আমাদের জানা না। এটা সুদিং ইফেক্ট মতো, এটা সুদিং ইফেক্ট আসে বা একটু ভালো লাগে। এটা আমার সাথে একজন এপিডেমিওলজিস্ট আছে, উনি হয়তো বলবে তথ্যভিত্তিক। তবে যেটা হচ্ছে একটু আরাম হয়তো লাগে বা এটা সোশ্যাল মিডিয়া, সামাজিক একটা। তবে আমি বলবো যে কোনো অবস্থায় গরম পানি হ্যান্ডেল করতে, সিম্পল একটা চা খাইতে গেলেও খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, যেন ছোট ছোট বাচ্চারা আশেপাশে না থাকে। এবং বেশি গরম পানির ভ্যাপার নেওয়ার কোনো দরকার নাই। পানিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, একটু আঙ্গুল অনেকক্ষণ রাখা যাবে না, অন্তত আঙ্গুল 30 সেকেন্ড বা 1 মিনিট রাখা যাবে না। এই অবস্থায় গরম থাকবে কিন্তু অনেক ঠান্ডা না, একটু ভ্যাপার উঠতেছে কিন্তু একদম স্টিম
পানি একদিকে গরম হচ্ছে আর ভাপ উঠতেছে, ওই ভাপ নেওয়ার কোনোই দরকার নাই। অর্থাৎ চুলা জ্বালিয়ে রেখে সেই ব্যাপারটা আমরা নিতে চাচ্ছি, বাষ্পটা নিতে চাচ্ছি, এরকম না করাই এটা ভালো। না করা উত্তম। জি, ওটা করলে আপনার পোড়ার সম্ভাবনা বেশি যায়, আচ্ছা, বেশি হয়ে যাবে এই আর কি। অর্থাৎ খুব সাবধানতার সাথে এই পরামর্শগুলো আমাদের মেনে চলা উচিত, আপনি যেটি বলছিলেন স্যার। জি, দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য পেয়েছেন। আমাদের ডাক্তার মোহাম্মদ হেদায়েত আলী খান উনি খুব চমৎকার করে বলছিলেন যে এই যে আমরা যে কিছু পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শগুলো আপনারা কিভাবে মেনে চলছেন সেই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা চিকিৎসক যেভাবে বলছেন সেই বিষয়গুলো নিশ্চয়ই মানবেন। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মারুফ হক খান। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, ডক্টর মারুফ হক খান? জি, আপনি সম্প্রতি গবেষণা বেশ বড় একটি গবেষণা কার্যক্রম শেষ করে এসেছেন জাপান থেকে এবং বর্তমানে বাংলাদেশে কাজ করছেন। এখন এই করোনাকালীন সময়ে আপনারা দুজনেই ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এটিএন বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের যে করোনা যে মহামারী যে চলছে, আপনারা দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায় করোনা বিভিন্ন চরিত্রে আবির্ভূত হয়েছে, বিভিন্ন রূপ ধারণ করেছে। এরকম একটি বাস্তবতায় আসলে বাংলাদেশে করোনার পরিস্থিতিটি, বর্তমান পরিস্থিতি আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এটিএন বাংলার দর্শকদের। সেই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি আমার যে সকল সহকর্মী চিকিৎসকগণ ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এবং যারা জীবনকে বাজি রেখে আমাদের দৈনন্দিন কার্যক্রমকে সহজভাবে পরিচালিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা। আসলে করোনাটি, আমাদের যে নোভেল করোনা ভাইরাস, ইতিমধ্যে আমরা 3 মাসের অধিক সময় পার করে ফেলেছি। আমি যেটা বলতে চাই যে নোভেল করোনা ভাইরাসটা নোভেল হতে পারে, কিন্তু মহামারীটা কিন্তু এই বিশ্বে প্রথম নয়। এবং আমাদের 100 বছর আগে আমরা আরো আমাদের এই বিশ্বে যারা ছিলেন তারা আরেকটি মহামারী, এরকম আরো অনেকগুলো মহামারী দেখেছেন। তো নোভেল করোনা ভাইরাসের মহামারী ঠেকানোর জন্য যে আমরা যখন দেখলাম যে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, তখনই আমাদেরকে আরো যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল এবং সেই অনুযায়ী আমাদের যে পরিকল্পনা এবং ব্যবস্থাপনা নেয়ার কথা ছিল, আমরা হয়তো আমাদের কিছু সুবর্ণ সুযোগ আমরা হারিয়েছি। আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসলে অনেক কথাই বলা যায় এবং সেটা হলো বেশিরভাগটি হলো হতাশার কথা। যে আমরা প্রথম থেকেই মনে হলো যে আমাদের যেভাবে একজন এপিডেমিওলজিস্ট বা মহামারী মোকাবেলায় যে প্রস্তুতি থাকার কথা ছিল বা যেভাবে আগানোর কথা ছিল, আমরা সেটা করতে পারিনি। আমি যদি বলি যে কোনো সংক্রমণ রোগ প্রতিরোধের, রোগের মহামারী ঠেকানোর জন্য প্রথমেই আমাদের নজর দিতে হবে প্রতিরোধের ক্ষেত্রে। কিন্তু আমার কেন জানি মনে হলো আমরা প্রতিরোধের চেয়ে আসলে আমরা চিকিৎসা ব্যবস্থার উপর একটু মনে হলো বেশি জোর দিয়ে ছিলাম। এটা হয়তো আমাদের অজ্ঞতার জন্য হতে পারে। আমরা শুনেছি আমাদের 123 আইসিইউ বেড নিয়ে বলেছি আমরা প্রস্তুত। আমরা দেখেছি যে আমাদের যথাযথ পিপি সরবরাহ না করেও বলছি যে আমাদের চিকিৎসকগণ প্রস্তুত। যদিও চিকিৎসকগণের তখন ওনারা সঠিক পিপি চাচ্ছিল, বলা হচ্ছিল যে অনেক চিকিৎসক পলাতক বা ওনারা কাজে অনীহা প্রকাশ করছেন, যেটা এখন আমার 50-এর বেশি সহকর্মীগণ প্রাণ দিয়ে প্রমাণ করে দিয়ে গেল যে ওনারা আসলে পলাতক ছিলেন না, ওনারা সবসময় রোগের চিকিৎসার জন্য সর্বদা প্রস্তুত ছিলেন এবং এখনো আছে। কিন্তু ওনাদের সেই যথাযথ ব্যবস্থা, যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়ার কথা ছিল, সেখানে আমরা অনেক গাফলতি দেখেছি। এখন আমরা বলতে পারি যে আসলে আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। এখানে যদি বলি যে আমরা বাংলাদেশের বর্তমান যে তথ্য উপাত্ত আছে, এটা দিয়ে আসলে কোনো সহজে বা কনক্রিট কোনো ডিসিশন দেওয়া যাবে না। আপনি যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে আপনি সামগ্রিক ব্যবস্থা সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। শুধু টিপ অফ দ্য আইসবার্গ দেখে আমরা ধারণা করতে পারবো না যে সাবমার্জ কি অবস্থায় আছে। প্রতিনিয়ত আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, মৃতের সংখ্যা দেখতে পাচ্ছি। আমি এখানে বলে আক্রান্ত সংখ্যা না, আমি এটা সব জায়গায় বলে আসি শনাক্তকরণের সংখ্যা। আমরা তাদেরকেই শনাক্ত করছি যে রোগীগুলো আমাদের কাছে পরীক্ষা করতে আসছে। তো এই শনাক্তকরণের হার দেখে আমরা কিন্তু দেখছি যে আমাদের শনাক্তকরণের হার প্রায় 3000-এর উপরে, এটা প্রতিনিয়তই আছে। তো সামনে হয়তো আমাদের জন্য আরো খারাপ দিন আসবে, সেটা নির্ভর করবে
আমরা প্রতিরোধে কিরকম ব্যবস্থা নিতে পারছি, আমরা আমাদের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কতটুকু উদ্বুদ্ধ করতে পারছি, আমরা আমাদের এই করোনার ভয়াবহতা কতটুকু বোঝাতে সক্ষম হচ্ছি, এবং আমাদের জনগণকে সাথে নিয়ে ওনাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের মূল লক্ষ্য কি সবকিছু যদি আমরা ওনাদেরকে বলতে পারি, আমরা যদি সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সঠিক দায়িত্বটি এবং সঠিক পরিকল্পনাটি আমাদের সমন্বিত দায়িত্ব একটি সম্পন্ন পরিকল্পনা করতে পারি, নেবেন। তাহলে হয়তো কিছুটা কন্ট্রোল করা যাবে, অন্যথায় আরো জি, ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা ডক্টর করছে। মারুফ হক খান, আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা এই যে আপনি বলছিলেন যে আমাদের মানুষজনের যে সচেতনতার জায়গাটি আপনি বলছিলেন, সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে যখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বারবার বলছেন যে মাস্ক পরিধান করার বিষয়, এবং আমরা শুরু থেকে যে শব্দগুলো উচ্চারণ করেছি, আমরা ট্রান্সমিশনের কথা বলেছি, আমরা কমিউনিটি ট্রান্সমিশনের কথা বলেছি, আমরা আইসোলেশনের কথা বলছি, বিভিন্ন শব্দ, আমরা হ্যান্ড স্যানিটাইজারের কথা বলছি, আমাদের কি আসলে এই জায়গাটিতে কিছুটা বিশেষ শব্দ চয়নে কিছুটা মানে বিশেষ নির্দিষ্ট হওয়া প্রয়োজন ছিল কিনা, বা আমরা যদি বলি যে মানুষের সাথে যে যোগাযোগটি, এই যোগাযোগটি ঠিক হয়নি বলেই কি এখনো মানুষজন এই মুহূর্তে আমরা ঢাকা সহ সবগুলো অঞ্চলে দেখছি যে মানুষের মধ্যে কিন্তু খুব বেশি সচেতনতা তৈরি হয়নি, আমরা মানুষকে ঠিকমতো মাস্ক পরানোর বিধিটি বা স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে আমরা করতে দেখছি না। আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে? আপনি যথার্থই বলেছেন। আসলে আমাদের জনমানুষের জন্য যেমন আইসোলেশন, কোয়ারেন্টাইন, লকডাউন শব্দগুলো নতুন, কিন্তু যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন ওনাদের কাছে কিন্তু এই ব্যাপারগুলো নতুন নয়। যেটা আমি আগেই বলেছি যে আমাদের এই বিশ্ববাসী মহামারী দেখেছে, সেটা তো আমাদের প্রজন্ম আমরা দেখিনি, 100 বছর পরে আরেকটু বড় মহামারী আমরা করেছি। তো আগে হলো যে যারা আমরা দায়িত্বশীল আছি, আমরা কি জানি কিনা সঠিকভাবে যে আমাদের আসলে কি করতে হবে, যেহেতু রোগটি সংক্রমণ রোগ, এটার জন্য কিছু সাধারণ এবং এটা বেসিক, এখন এই মহামারী চলে গিয়ে 10 বছর পরে যদি আবার কোনো মহামারী আসে একই প্রোটোকল ফলো হবে। সেটা কি? প্রথমে রোগটা কার হয়েছে তাকে আইডেন্টিফাই করে সেই রোগাক্রান্ত ব্যক্তিকে সবার কাছ থেকে আইসোলেশনে নিয়ে যাওয়া, যেটা বলে একদম আলাদা করে ফেলা। ওই রোগাক্রান্ত ব্যক্তি কাদের সাথে ইতিমধ্যে মিশেছেন ওনাদেরকে খুঁজে বের করা, যেটাকে বলে ট্রেসিং, কন্টাক্ট ট্রেসিং। ওনাদেরকে বের করে ওনাদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে, অপেক্ষা করতে হবে যে ওনাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় কি না। তো এই জিনিসটা যদি আগে আমি নিজে বুঝি, যারা দায়িত্বশীল আছে, তারপর আমরা জনগণকে বুঝাবো। যেমন আমি একটু কথা পুরনোর দিকে যেতে চাই, আমাদের দেশে 3 মাস আমরা আমাদের সাধারণ জনগণকে লকডাউন করে ঘরে রেখে দিয়েছি, কিন্তু লকডাউনের উদ্দেশ্যটা কি ছিল সেটা কি আমরা জনগণকে বুঝাতে পেরেছি, বা আমরা নিজেরা জানি যে আমরা কেন লকডাউন দিয়েছি? আমাদের লকডাউনের আসলে যেটা উদ্দেশ্য, যখন আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, যেহেতু আমরা জানতে পারছি না কোথায় কোথায় রোগটার বিস্তৃত, তখন লকডাউন দেওয়া, যে যেখানে যে অবস্থাতে আছেন ওনারা সেখানেই থাকবেন। 14 দিনের মধ্যে কোন এরিয়াতে কাদের উপসর্গ দেখা যাচ্ছে ওনাদেরকে আইডেন্টিফাই করে সেই এরিয়াটাতে আমরা বিশেষ নজর দিব। কারণ আমার দেশের 18 কোটি মানুষই একই সাথে করোনা আক্রান্ত হয়নি, এবং আমার দেশের 64টি জেলায় একইভাবে করোনা সংক্রমণ বিস্তার করেনি। কিন্তু আমরা যদি দেখি আমাদের লকডাউনের উদ্দেশ্যটা সেখানেই ব্যাহত হয়েছে। যখন আমরা লকডাউন দিয়েছি এবং গণপরিবহন খোলা রেখেছি, সেই সাথে সাধারণ ছুটি ঘোষণা করেছি, তার ফলে আমাদের ছুটির আমেজ নিয়ে আমরা সবাই বিভিন্নভাবে চলে গিয়েছি। এমনকি আমরা দেখেছি আমাদের পোশাক শিল্প কারখানা এই লকডাউনের মধ্যে খুলে দিয়েছেন, আমাদের শ্রমিকগণ বিভিন্ন কষ্ট করে জীবন বাঁচাবার তাগিদে চলে এসেছেন, এবং ইন্টারনাল একটা মাইগ্রেশন হয়েছে, যা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে বাধ্য হয়েছেন। এখানে যেটা বলতে চাই যে আমাদের যে উদ্দেশ্যটা ছিল লকডাউনের, সেই উদ্দেশ্যটা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছে। এখন এটা হলো জনগণকে বোঝানোর আগে আমার নিজের বুঝতে হবে, আমরা যারা দায়িত্বশীল কর্মকর্তা আছি ওনাদের বুঝতে হবে, তারপর অবশ্যই জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে উদ্দেশ্য বোঝাতে হবে। জনগণের এক সক্রিয় অংশগ্রহণ ছাড়া এত বড় একটি মহামারী কখনো মোকাবেলা করা সম্ভব নয়। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কিছু দুর্বলতা
রয়ে গিয়েছে, এখনো হয়তো আমরা সেটা কাটিয়ে উঠতে পারিনি। জি, আমরা অবশ্যই খুব চমৎকার করে বলছিলেন বর্তমান পরিস্থিতি ডক্টর মারুফ হক খান। আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ। আমরা পরে এরপরেই আসবো আপনার কাছে আবার। আপনারা আমাদের সাথেই আপনি আলোচনায় আছেন। আমি এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ হেদায়েত আলী খান আপনার কাছে আসতে চাই। আপনি খুব সুন্দর করে বলছিলেন আমাদের দর্শকদের জন্য যে এই মুহূর্তে যে পরামর্শগুলো প্রয়োজন আমরা যেটি বলছি সেটিও পালন করার জন্য একটি নির্দিষ্ট যে প্রক্রিয়া রয়েছে সেই বিষয়গুলো আপনি বলছিলেন। আপনি জাতীয় বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউট বাংলাদেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান। আপনার বার্ন এবং প্লাস্টিক সার্জারি আসলে এই বিষয়গুলো কিন্তু অনেকেই আমরা হয়তো বুঝি না, আসলে কি কি সেবা আপনারা সাধারণত এই আওতায় দিয়ে থাকেন, একটু আমরা যদি মোটা দাগে জানতে চাই। বার্ন তো আমরা সবাই বুঝি কম বেশি, যে রোগী পুড়ে গেলে পোড়া রোগীর চিকিৎসা, জি, পোড়া রোগীর সাথে সাথে চিকিৎসা, আবার পুড়ে গেলে অনেক সময় ঘা ভালো হয়ে যায়, হাত বাঁকা হয়, পা বাঁকা হয়, গলা, এই পুরানো বার্ন যেটাকে বলি, কন্ট্রাকচার হয়, এগুলি চিকিৎসা। আর প্লাস্টিক সার্জারি হলো যে মানুষের ভিতরে ধারণা আছে সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধু সার্জারি, বিষয়টা তা মোটেই না। প্লাস্টিকের কথা হচ্ছে মোল্ডিং, মানে শরীরের আকৃতি পরিবর্তন বা কোনো কিছুর আকৃতি পরিবর্তন, এটা প্লাস্টিক কজ, এই হলো শব্দটা থেকে আসে। তো এখানে আমাদের যেমন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো, হাত পা শরীরের যে কোনো বড় অংশের চামড়া সহ মাংস কিছু অংশ ক্ষতি হয়ে গেল, সেটা পূরণ করার জন্য শরীরের অন্য অংশ থেকে এনে আমরা চিকিৎসা করি, সার্জারি করে দেই, এটা একটা প্লাস্টিক সার্জারি। যেমন বড় ধরনের একটা ক্যান্সার এটা হইলো, এটাও আমরা প্লাস্টিক সার্জারি করে পূরণ করে দেই, এটা রিকনস্ট্রাকটিভ সার্জারি আরেকটা নাম, এরকম। আর সৌন্দর্য বৃদ্ধিও একটা পার্ট অফ প্লাস্টিক সার্জারি। কিন্তু এই করোনা কালে আমরা সাধারণত সৌন্দর্য বৃদ্ধি বা কসমেটিক সার্জারিগুলি করি না, তার কারণ করোনা এই মহামারী চলাকালীন যে কোনো ইলেকটিভ সার্জারি, মানে যে সার্জারিটা না করলে রোগী মারা যাবে বা রোগীর অঙ্গহানি হবে, এরকম কোনো কিছু ছাড়া যেগুলি যে কোনো সময় করলেই হবে, সেই অপারেশনগুলি আমরা এই মুহূর্তে করি না। আমরা এখন শুধু ইমার্জেন্সি এবং যেগুলি না করলে রোগীর জীবন সংকটাপন্ন হবে সেই অপারেশনগুলি করে থাকি। তবে এই করোনাকালে একটা বৈশ্বিক মহামারী, আমাদের দেশেও এখন আমি বলবো সামাজিক সংক্রমণ, আমাদের এপিডেমিওলজিস্ট ভাই অলরেডি বলে গেছে, এই সময়ে যে প্রত্যেক রোগীকে আমরা চিন্তা করি সাসপেক্টেড কেস, আনলেস আদারওয়াইজ প্রুফ যে টেস্টটি যদি নেগেটিভ না হয় তাহলে ধরে নেই আমরা পজিটিভ, ওই রকম প্রিকশন নিয়ে আমাদের সার্জারি করতে হয়। তার কারণ এই সময় সার্জারি টেস্ট ছাড়া আসলে বোঝা মুশকিল যে একটা রোগী পজিটিভ কিনা, কিন্তু এই মহামারীর সময় আমরা ধরে নিতে হবে যে প্রতিটি রোগী পজিটিভ ধারণ করছে নিজের শরীরে। তার কারণ কি, রোগীটা যখন আসে হাসপাতালে সে তো অনেকগুলি পথ ট্রাভেল করে আসে, যে কোনো জায়গায় কন্ট্যাক্ট হতে পারে, সে 3 দিন থাকলে জ্বর আসে, অসুখের কারণে একটা অ্যাক্সিডেন্ট ট্রমা সেই জন্য জ্বর আসে, আবার করোনার জন্য জ্বর আসতে পারে। এই জন্য আমাদের টেস্ট করে তারপরে, তার কারণ একটা রোগী যদি পজিটিভ হয় ওই রোগীর সার্জারি হ্যান্ডেল করতে হলে দেখা গেল 14 থেকে 15 জন হেলথ পার্সোনাল, ডাক্তার, নার্স, আয়া, ওয়ার্ড বয় মিলে এফেক্টেড, যারা স্বাস্থ্যকর্মী, হ্যাঁ স্বাস্থ্যকর্মীরা, এবং সেই এফেকশন যারা এফেক্টেড হয় তাদেরকে যদি কর্মবিরতিতে যেতে হয়, যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলি। সো দেখালো এরকম যদি আমরা সবাই এফেক্টেড হয়ে যাই তাহলে তো আমাদের হাসপাতাল চলবে না, আমরা মানুষ চিকিৎসা দিতে পারবো না। এই জন্য খুব কশাসলি আমাদের এই কাজগুলি করতে হয়। তবে এই করোনাকালে সবচেয়ে জরুরি যেটা মানুষ সবাইকে জানতে হবে, যে একদম আমাদের এপিডেমিওলজি যে বলে গেছে মারুফ, ডাক্তার মারুফ, যে আপনাকে একদম আইসোলেশন, সবাইকে নিজের প্রোটেকশন নিতে হবে, হ্যান্ড স্যানিটাইজেশন, হাত ধোয়া এবং মাস্ক পরা খুবই ইম্পর্ট্যান্ট। মাস্ক, মুখ এবং নাকের জন্য মাস্ক পরতে হবে, চোখের জন্য গগলস বা চশমা, বা আমরা যারা রোগীর চিকিৎসা করি তাদের জন্য ফেস শিল্ড, এগুলি। আর ফ্রিকোয়েন্টলি হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজেশন। এবং আমরা সাধারণভাবেও যদি মুভমেন্ট করি, নিজের বাসা বলি, যদি বাজারে যেতে হয় বা কোথাও যাই, যখন সবচেয়ে বেশি সংক্রমণ হয় যে ফোমাইট হলো একটা সারফেসে আছে করোনা, আমি হাত দিলাম, ওই হাত আমি আবার নাকে মুখে দিলাম, এই জন্য কোনো সন্দেহজনক জায়গায় আমাদের টাচ হয় সেই জায়গাটা আমাকে হাতটা ফ্রিকোয়েন্টলি ধুয়ে নিতে হবে, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুইতে হবে, অথবা হ্যান্ড স্যানিটাইজেশন। এইটা যদি আমরা সবাই মেনটেন করতে পারি তাহলে কিন্তু ঠেকানো যাবে। তবে আমরা অনেকটাই সুযোগ হারিয়েছি, তবে এখনও সময় আছে, সুযোগ আছে। জনগণকে উদ্বুদ্ধ করতে পারলে আমরা অবশ্যই মহামারীকে উত্তরণ করতে পারবো, কম মানে আমাদের যেটাকে টোল, মানে আমাদের কম টোল দিয়ে
আমি বাংলাটা ঠিক মনে আসতেছে না। জি, মানে মানে কম রোগীকে সংক্রমিত করে বা মৃত্যু যেন কম হয়, এটি কমিয়ে যদি আমরা আসলে এটাকে মোকাবেলা করতে পারি বা আমরা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, নিশ্চয়ই আমরা একটি ভালো অবস্থানে থাকবো এই প্রত্যাশা করছি। তবে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে অপারেশন, যে আপনি যে শল্য চিকিৎসক একজন এবং এই যে বিশেষায়িত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সহযোগী অধ্যাপক হিসেবে, আপনি কি একটু বলবেন যে এই যে মাস্ক পরার বিষয়টি বললেন, এই মাস্ক পরারও তো একটি ব্যবস্থাপনা রয়েছে, আপনি যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে এই মাস্কটি পরবেন এবং খুলবেন বা কোথায় রাখবেন, কিভাবে করবেন, এই বিষয়টি একটু যদি বিস্তারিত বলে থাকেন। আচ্ছা, ধন্যবাদ। মাস্ক পরার বিষয়টা যেটা হয়েছে যে আমাদের সাধারণ জনগণের জন্য, যেমন WHO রিকমেন্ডেশন গেঞ্জি মাস্ক, গেঞ্জি দিয়ে মাস্ক পরে 3 লেয়ারের গেঞ্জি কাপড়ে মাস্ক সে ব্যবহার করবে, প্রতিদিন ধুয়ে আবার পরবে। জি, এটা সাধারণ জনগণ যারা সাধারণ চলাফেরা করবে তাদের জন্য এটা WHO রিকমেন্ডেশন। কিন্তু যারা আমাদের হেলথ ওয়ার্কার তারা কিন্তু এই মাস্ক পরলে হবে না। তাদেরকে বলে যে সার্জিক্যাল মাস্ক, যেটা আমাদের নর্মাল সার্জিক্যাল মাস্ক আছে, সার্জিক্যাল মাস্কে অনেক ভ্যারাইটি আছে, তবে যারা ডেডিকেটেড কোভিড রোগীর চিকিৎসা করবে ওদের জন্য ডাক্তারদের বলা হয়েছে, হেলথ ওয়ার্কার যারা, তাদেরকে বলছে N95 ব্র্যান্ডের মাস্ক বা এই ইকুইভ্যালেন্ট মাস্ক। ইকুইভ্যালেন্ট কীভাবে বুঝবো? যে ওয়ার্ল্ডে কিছু অর্গানাইজেশন আছে, NISOS, তারপরে ওই আমেরিকান কিছু অর্গানাইজেশন, এরকম ওরা সার্টিফাইড করছে এই মাস্কগুলি আমাদের হেলথ রিলেটেড রেসপিরেটরি পার্টিকুলেট প্রিভেন্ট করে, সেই মাস্কগুলি আমাদের ব্যবহার করতে হবে। সেই করারও কিছু নিয়ম আছে, যেমন একটা মাস্ক যখন আমরা পরবো, বাইরের সারফেস থাকবে, ওইটা হাত দেওয়ার পরে পরার পরে আমাকে অবশ্যই এই ডানিং এবং ডাফিং, মাস্ক পরা এবং খোলার কিছু নিয়ম নীতি, মাস্কটা একবার পরলে ওইটাকে সহজে আমাকে এয়ার টাইটভাবে পরতে হবে। এটা যদি এয়ার চলাফেরা করে তাহলে কিন্তু আমাদের মাস্ক কার্যকর হবে না, তাহলে বাতাসের সাহায্যে ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ হয়ে যাব আমি। এই জন্য ওইটা খুব এয়ার টাইট হইতে হবে মুখে। কিন্তু এয়ার টাইট হলে অনেকেরই সমস্যা হয় যে অক্সিজেনের একটু স্বল্পতা হয়, এক্ষেত্রে অভ্যাস করলে অনেকের ঠিক হয়ে যায়। এক কথা, এয়ার টাইট মাস্ক অবশ্যই থাকতে হবে, বিশেষ করে রোগীর চিকিৎসা করতে। আমরা আজকে আলোচনা করছি যে বার্ন প্লাস্টিক সার্জারির রোগীদের কিভাবে করোনাকালীন সময়ে চিকিৎসা দেওয়া প্রয়োজন এবং একই সাথে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি, এই মহামারী কেমন চলছে, করোনা ভাইরাসের গতি প্রকৃতি, সবকিছু নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে আছেন। আমি ডক্টর মোহাম্মদ হেদায়েত আলী খান, আপনি খুব চমৎকার করে আমাদের বলছিলেন যে মাস্ক পরিধানের যে ব্যবস্থাপনাটি, আমরা একটু যদি জানতে চাই যে আসলে সাধারণ মানুষের জন্য কি ধরনের মাস্ক প্রয়োজন এবং মাস্ক পরার যে ব্যবস্থাপনাটি রয়েছে, মাস্ক পরে কোথায় খুলবেন এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কি প্রয়োজন এবং কি বিশেষ সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে আমাদের দর্শকদের জন্য, আপনি যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ শাহেদ ইমরান, খুবই ভালো প্রশ্ন মাস্কের ব্যাপারটা। আমি একটু মাস্ক আছে আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা মাস্ক, এটা একটা সার্জিক্যাল মাস্ক। এই সার্জিক্যাল মাস্কটা সাধারণ জনগণ ব্যবহার করতে পারে, এটা অনেক দামি না, যারা অ্যাফোর্ড করতে পারে। এরপরে এই ক্যাটাগরির গেঞ্জি মাস্ক 3 লেয়ার কাপড় যদি বানায় ব্যবহার করবে। তবে একটা ব্যাপার লক্ষণীয়, এই মাস্কটা পরার পরে কখনোই সে বাইরের সারফেসে হাত দিবে না, এবং হাত দেওয়ার পরে সে এটা অন্য নাকে মুখে হাত দিবে না সেই হাত, এবং এই বাইরের সারফেসটা ধরে নিতে হবে এখানে করোনা আছে পরার পরে। আর মাস্কটা অবশ্যই নাক এবং মুখ ঢেকে রাখতে হবে। এটা এমন না যে থুতনি টেনে রেখে দেওয়া যাবে না, তাহলে কোনো লাভ হবে না। এই জন্য মাস্ক যখন পরবে, যতক্ষণ পরা থাকবে ততক্ষণ নাক এবং মুখ একদম ঢাকা থাকবে। আমি পরে দেখাই দিতে পারি, অবশ্যই এভাবে একদম নাক এবং মুখ, এবং নাকের সাথে সেটে দেওয়ার মতো যেরকম এখানে যে একটা বার আছে এটা দিয়ে মোটামুটি এয়ার টাইট এভাবেই থাকতে হবে। এবং আমি যখন খুলবো কখনোই এই সারফেসটা টাচ করে এই অবস্থায় হাত স্যানিটাইজ না করে, সাবান পানিতে হাত না ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে না ধুয়ে আমি কখনোই এটা দিয়ে স্যানিটাইজার না করে হাত চোখে মুখে দিব না। হাত দিলে আমার এফেক্ট হওয়ার চান্স, বা আমি কোনো অন্য কারোর সাথে টাচ করবো না, কোনো বস্তু ধরবো না, এটা একটা। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর সার্জিক্যাল মাস্ক একটা যেটা বলি যে আমরা N95, এটা মোটামুটি একটা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মাস্ক, এর চেয়েও ভালো মানের আছে। এটা আমি যখন পরবো, পরার নিয়ম আছে, এই যে বাইরের সারফেস হাত দিতে হয় পরার সময়, এইভাবে পরলাম, পরার পরে দেখতে হবে যে কমপ্লিটলি এইভাবে কমপ্লিটলি এয়ার টাইট হইতে হবে, এয়ার লুজ থাকলে হবে না। এরপরে যখন আমরা খুলবো, এটা ডানিং আরো অনেক জিনিস আছে। এই যে ডাফিং খোলার সময় যে এই যে বাইরের সারফেসটা এখানে ধরে নিতে হবে করোনা আছে, সো দ্যাট আমি এইটা খোলার পরেই আমি নাকে মুখে হাত দিব না, আমি হাত ভালো করে স্যানিটাইজ করব,
দিব এবং মাস্কটা একটা সুরক্ষিত জায়গায় রেখে জি তারপরে হাত স্যানিটাইজ করে তারপর আমি ফ্রি হইলাম। জি তারপরে নাকে মুখে হাত দিতে পারবো এবং সাথে সাথে নাক মুখ ধুয়ে ফেললে আরো ভালো। ভালো হবে। এই জন্য মাস্ক ব্যবহার করলাম, এটা যে ইররেশনাল হয় বা প্রপারলি ইউজ না হয়, মাস্ক থেকে আমাকে সংক্রমণ হতে পারে। জি, রিইনফেকশনের একটা চান্স থাকে। স্যার যেটি বলছিলেন যে এই যে চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের জন্য একটি মাস্ক এবং আপনি বলছিলেন যে সাধারণ মানুষের জন্য সাধারণ গেঞ্জি কাপড়ের মাস্ক 3 লেয়ারের যদি হয় সেটি ভালো, এই ধরনের মাস্ক অথবা সার্জিক্যাল যে মাস্কটি আছে সেটিও পরতে পারেন। এই যে মাস্কগুলো পরার পরে যেমন গেঞ্জি কাপড়ের মাস্কটি তো আবার পুনরায় পরা যায়, সার্জিক্যাল মাস্ক কি আর পরা যাবে? আমরা তো জানি যে 5-6 ঘন্টার পরে আর এই মাস্কটি পাওয়া যায়। সেক্ষেত্রে এই মাস্কটির যে আপনি বললেন যে রেখে দিতে হবে বা কিভাবে, এটা নিয়ম হচ্ছে সব ধরনের সার্জিক্যাল মাস্কে সিঙ্গেল টাইম ইউজ। আচ্ছা, যেহেতু এখন বৈশ্বিক মহামারী, শুধু আমাদের দেশেই না সারা ওয়ার্ল্ডেই এটা শর্টেজ আছে, এই জন্য অনেকের অনেক ধরনের ট্রায়াল, অল্প সময়ের ট্রায়ালে আসছে যে বিভিন্নভাবে ব্যবহার করার। যেমন এই মাস্কটা কোনো মতেই একবারে বেশি পরা যাবে না, একবার হায়েস্ট 6 থেকে 8 ঘন্টা পরা যায়। তার কারণে 3টে লেয়ারের মাঝখানে একটা আছে মেল্টিং লেয়ার, এটা 7-8 ঘন্টা পরে অটোমেটিকলি ডিস্ট্রয় হয়ে যায়, এটা আমাকে কোনো প্রোটেকশন দিবে না। আর এই N95 যেটা সবাই রিকমেন্ড করতেছে বা এই ক্যাটাগরির যেটা স্বাস্থ্যকর্মীদের এই যে সার্টিফাইড মাস্ক, এই মাস্কগুলো সিঙ্গেল টাইম পরার নিয়ম। তারপরে যেহেতু শর্টেজ, আমরা অনেক প্রোটোকল আছে যে আমরা একদিন পরি, এরকম 5টা মাস্ক নেই, সিরিয়ালি 5 দিন পরি, এইভাবে 5 দিন পরার পরে আবার শুরু করি 1 নম্বর থেকে, এইভাবে 5টা মাস্ক আমরা 6টি ব্যবহার করার পরে 7ম দিনে প্রথম মাস্কটি আবার ব্যবহার করব। এভাবে 6টা মাস্ক খেলে আমাদের 4-6-36 6 সপ্তাহ চলে যায়। 5টা হলে আমাদের 25 দিন চলে যাবে এইভাবে। তবে আইডিয়াল হচ্ছে যে একটা মাস্ক একবারই ব্যবহার করা। আর ইভেন এমনও ছিল যে করোনা সংক্রমণের আগে পৃথিবীতে যখন ভালো আইসিইউ সেন্টারগুলি, ওরা প্রতিটা রোগীর জন্য আলাদা আলাদা এরকম একটা মাস্ক ব্যবহার করতো। জি স্যার, আপনি যেটি বলছিলেন যে সার্জিক্যাল মাস্কটি যে 6-7 ঘন্টা যেটি আপনি বললেন যে এটি পরার এরপরে আর পরা যাবে না, সেক্ষেত্রে এই মাস্কটি কি আবার যেটি গেঞ্জি কাপড়ের মাস্ক বলেন সাধারণ মানুষের জন্য, অনেকেই তো বারবার করে মাস্ক কেনা যা বা গরিব মানুষ যারা রয়েছেন তারা তো অনেকেই কেনার সামর্থ্য রাখেন না, সেক্ষেত্রে কি আমরা গেঞ্জি কাপড়ের মাস্ক বা এই মাস্কগুলো আসলে কিভাবে পরবেন? তারা কি ধুয়ে পড়তে পারেন বা কিভাবে তারা পড়তে পারেন বলে আপনি পরামর্শ দেবেন? WHO এর রিকমেন্ডেশন এটা যে গেঞ্জি কাপড়ে 3 লেয়ার গেঞ্জি কাপড়ের মাস্ক প্রতিদিন ব্যবহার করার পরে আবার সাবান পানি দিয়ে ধুয়ে শুকায় আবার ব্যবহার করতে পারবে। এটা যতদিন ইচ্ছা সুবিধাজনক সে ব্যবহার করতে পারবে, এটা WHO এর রিকমেন্ডেশন। কিন্তু স্বাস্থ্যকর্মীদের জন্য রিকমেন্ডেশন আলাদা, এটা বিভিন্ন দেশের আলাদা আলাদা রিকমেন্ডেশন, এমনকি প্রতিটি প্রতিষ্ঠানেরও আলাদা আলাদা গাইডলাইন আছে সামর্থ্য অনুযায়ী। তবে N95 যেটা আমাদের এখানে বলা হয়েছে যে এখানে আছে N95 প্লাস, এটা তো বিভিন্ন যে অর্গানাইজেশন বিভিন্ন এদের যে রিকমেন্ডেশন সার্টিফিকেট অনুসারে সার্টিফাইড মাস্কগুলো ব্যবহার করতে হবে। জি, সেগুলো স্বাস্থ্যকর্মীদের জন্য আপনি যেটি বলছিলেন যে নিশ্চয়ই তারা এটা পড়তে পারে। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মাস্কগুলো আমরা পরে বিশেষ করে সার্জিক্যাল ওয়ান টাইম যে মাস্কগুলো আমরা ব্যবহার করছি সেই মাস্কগুলো আসলে আমরা কোথায় রাখবো বা এগুলো ফেলে দেয়া, যেমন আমাদের শুরুর দিকে মাননীয় প্রধানমন্ত্রীও বলছিলেন যে বর্জ্য ব্যবস্থাপনাও কিন্তু রয়েছে, এই মাস্কগুলো যেখানে সে যত্রতত্র ফেলে দেয়া যাবে না। এবং একই সাথে আমি যদি একটু জুড়ে দিতে চাই আপনাকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা অনেকেই গ্লাভস ইউজ করছি, স্বাস্থ্যকর্মীর বাইরেও সাধারণ মানুষ এই গ্লাভস পরার নিয়েও একটি কিন্তু ভ্রান্তি রয়েছে এবং গ্লাভস পরে বাইরে থেকে পরে এসে বাসায় বা যে কোনো জায়গায় আমরা ফেলেও দিচ্ছি যত্রতত্র, এই বিষয়ে আপনি কি বলবেন, কি করা উচিত? গ্লাভস খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই পরাটা এখন আমাদের অনেকেই আছে যে একটা গ্লাভস পরে বের হয় অফিস করে সারাদিন শেষে আবার আসে, এটা আমি মনে করি মোটেই ঠিক না, এতে হাতের স্কিনের অনেক প্রবলেম হয়। এর চেয়ে বরং গ্লাভস না পরে ফ্রিকুয়েন্টলি হ্যান্ড স্যানিটাইজেশন এবং হাত ধোয়া, এটা ব্যবস্থা করলে খুবই ভালো। আর হ্যান্ড গ্লাভস বলি, মাস্ক বলি, পিপিই বলি, গাউন বলি, যেটাই, দিস অল আর দ্য মেডিকেল ওয়েস্ট প্রোডাক্ট। এই মেডিকেল ওয়েস্ট প্রোডাক্টের যে আমাদের ম্যানেজমেন্ট, এটা একটা ডিফারেন্ট প্রোটোকল আছে, আমাকে অবশ্যই ওই প্রোটোকলে যেতে হবে। যদিও সাধারণ মানুষ একটা মাস্ক পরে, কিন্তু সেটা একটা মেডিকেল প্রোডাক্ট, এটা কিন্তু সাধারণ মানুষের প্রোডাক্ট না। এই জন্য আমাকে এখন কমিউনিটিতে সেরকম একটা আলাদা বিনের ব্যবস্থা করতে হবে যে এই আমরা সাধারণ যেহেতু বাসা বাড়িতে সবাই মাস্ক ব্যবহার করতেছে এবং হসপিটাল প্রোডাক্ট যেভাবে ম্যানেজ হয় আমাদের ওই প্রোটোকলে যেতে হবে। এটা সাধারণ সিটি কর্পোরেশনের বর্জ্যের সাথে মিশাইলে
এটা আরো কমিউনিটি ট্রান্সমিট করবে, Transmission এটা হতে আরো পারে। আমাদের ডিজিজ ট্রান্সমিশন করবে। এই জন্য এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে জি, অর্থাৎ অনেক ধন্যবাদ। এই যে বর্জ্য ব্যবস্থাপনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যেটি বলছিলেন, এবং আমরা জেনেছি যে এই ধরনের মাছ যেটি ওয়ান টাইম যেগুলো ফেলে দিতে হয়, সেই মাছটি যেখানে সেখানে না ফেলে এবং গ্লাভস যেখানে সেখানে না ফেলে এটা পুড়িয়ে দেওয়া বা মাটির নিচে যদি পুঁতে ফেলা যায় তাহলে সেটি অবশ্যই ভালো হবে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে। দর্শক মণ্ডলী, আপনি শুনছিলেন যে মাছ পড়ার যে একটি বিশেষ নিয়ম রয়েছে এবং যে এটি যে একটা ব্যবস্থাপনার মধ্যে আছে, সেই ব্যবস্থাপনাটি কি সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারলেন। আমাদের ডক্টর মোহাম্মদ হেদায়েত আলী খান, বিশিষ্ট বার্ন প্লাস্টিক সার্জন। আমরা এখন যাচ্ছি অনলাইনে, আমাদের সাথে রয়েছেন ডক্টর মারুফ হক খান। জি, ডক্টর মারুফ হক খান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন জি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আপনি যেটি আপনার প্রথম আলোচনায় বলছিলেন যে সাধারণ ছুটির নামে আমরা লকডাউন শব্দটি আমরা সরাসরি ব্যবহার করিনি, সরকারিভাবে আমরা বলেছি সাধারণ ছুটি। তো এই যে লকডাউন আপনি বলছিলেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি বা সংক্রমণ, আমরা শেষ যদি সংখ্যাটিও বলি যে 43 জন রোগী আমরা মৃত্যু দেখছি, আমরা এই মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে, প্রতিদিন পাল্লা দিয়ে একদিনের মৃত্যুর সংখ্যা প্রতিদ্বন্দ্বিতা করে পরবর্তীতে আরও দেখছি যে বেশি মৃত্যুর তালিকা বাড়ছে। এরকম একটি সময় আসলে আমাদের কি প্রয়োজন? আগামীতে আমাদের যদি এই মহামারীর সময়কালটা যদি আরও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমাদের আসলে জনসাধারণের জন্য আসলে কি করণীয় প্রয়োজন? বা এই যে লকডাউন বা জোনিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বলা হচ্ছে যে বিভিন্ন এলাকাতে, নির্দিষ্ট এলাকাগুলোতে যেখানে সংক্রমণ বেড়েছে তাদের জায়গায় রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন, এই 3টি জোন সিস্টেম করা হয়েছে। আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট, আপনার কাছে একটু নির্দিষ্ট করে জানতে চাই এই প্রক্রিয়াগুলো কতটুকু সঠিক বা আমরা আর কি পদ্ধতি ব্যবহার করতে পারি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য। ডক্টর মারুফ হক খান। ধন্যবাদ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। আসলে জোনিং এর যে কথাটা, জি এটা কিন্তু আমরা প্রথম থেকে যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি আমরা বলে আসছিলাম। সেই লকডাউনের উদ্দেশ্যই ছিল আমাকে জোনগুলোকে আইডেন্টিফাই করা, জি যে কোন এলাকাতে আমার এই করোনাটা বিস্তৃত বা ওইখানে এফেক্টেড লোক আছে। যেমন আমরা যদি বলি যে শিবচরের কথা আমরা জানি, এবং শিবচরটা তারপর লকডাউন করে দিলাম এবং সবাই জানলাম সেটা হলো সংক্রমণ ছড়িয়ে পড়েছে। জি তো লকডাউনের সময় যেটা আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদেরকে জোনটা বের করা, যে কোথাও এরকম অনেক জোন ছিল যেখানে কোনো ইনফেক্টেড নেই, কোথাও আছে কম, কোথাও আছে বেশি। তো এইটা আমাদের প্রথম থেকেই দাবি ছিল যে জোনিং করা। কিন্তু 3 মাস পর যেই জোনিংটা আমরা দেখছি, এটা আসলে কিন্তু জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে খুবই একটা কার্যকরী বলে আমার মনে হচ্ছে না। কারণ আমরা রাজারবাগ যেই জিনিসটা চলছে, বা রাজাবাজার, সরি, তো এটা হলো পকেট ভিত্তিক। আমার এরকম পকেট ভিত্তিক জোনিং এর আসলে খুব একটা কার্যকরী হবে বলে আমি এখনো বিশ্বাস করি না। আমি যদি বলি যে আমার ঢাকা হলো রেড জোন, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম, তো আমাকে প্রথমে যেতে হবে জোনে কোন জায়গায় সংক্রমণ বেশি আছে। এবং আমি 3 মাস আমার দেশের জনসাধারণকে ঘরে বন্দি করে রেখে এখন যদি আমি আবার বলি আপনারা ঘরেই বসে থাকুন, এটা জনগণ কতটুকু মানবে বা এটা কতটুকু মানে সুফল বয়ে আনবে, এটা নিয়ে অনেক সন্দেহ আছে। জি কারণ এখন আপনার দরকার সঠিক পরিকল্পনা, যে এখন আমাকে কিন্তু বলা হচ্ছে জনগণকে ডক্টর মারুফ, একটু আপনার সাথে যদি আপনি একটু সাপ্লিমেন্টেশন যদি করি, যে সেটা হলো যে আমরা বলছি যে জীবন এবং জীবিকা পাশাপাশি চলা উচিত এবং একই সাথে এই করোনার সাথেই বসবাস করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনের একটি বার্তাও কিন্তু দিয়েছেন। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আসলে আপনার আলোচনার দিকটি কোন দিকে যাবে? হ্যাঁ, জীবন এবং জীবিকা দুইটা এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেহেতু আমরা গত 3টি মাস আমাদের সঠিকভাবে পরিকল্পনা নিতে পারিনি, তার জন্য জীবিকার প্রশ্নটা চলে এসেছে। আমরা যে 3 মাস ঘরে বন্দি ছিলাম, সেই 3 মাসকে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারতাম, হয়তো আজকে আমাদের জীবিকাটা, এই প্রসঙ্গটা আসতোই না, বা আসলেও অত বড় ইস্যু হয়ে দাঁড়াতো না। এখন আমাদের অবশ্যই জীবিকা এবং জীবন দুটোর দিকে যদি আমরা নজর দেই, জি তাহলে আমাকে তার জন্য সঠিক পরিকল্পনা দরকার, যে আমি কি পুরো দেশকে আটকে রাখবো, নাকি যেখানে আগে আমাকে জানতে হবে কোন এরিয়াতে আমার রোগীর সংখ্যা বেশি। অথচ আমরা এখনো জানি না
এই জোনিং এর জন্য ওনারা বহুত সময় নিয়েছেন। আমাদের এখনো সেই তথ্যপাত্র নেই যে কোন এরিয়াতে বেশি আছে, এবং শুধু বেশি থাকাটাই মূল কথা নয়, আমাদের এই জোনিং এ বা রোগ সংক্রমণ কোন এরিয়াতে বেশি সেটার সাথে জনগণকেও আমাদের জানাতে হবে যে আমাদের এই এরিয়াতে সংক্রমণের হার বেশি, আপনারা অতি প্রয়োজন ছাড়া কেউ এলাকায় প্রবেশ করবেন না, এবং ওই এলাকাতে যারা আছে ওনারাও যেন কোনো প্রয়োজন ছাড়া অন্য এলাকাতে না যান। এবং জি আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের কোন কোন এরিয়াতে এখনো কোনো সংক্রমণ হয়নি, তো সেখানে যাতে বাইরে থেকে কেউ ঢুকে বা কোনো সংক্রমণ সহ কোনো লোক ঢুকে সেই জায়গাটাকে আবার সংক্রমিত না করে। তো এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য যখন সঠিক থাকবে এবং জনগণকে বুঝাতে পারবো, তাহলে আমরা সামনের দিনগুলোকে সুন্দর করে ম্যানেজ করতে পারবো। অন্যথায় কোনো পরিকল্পনা ছাড়া জি শুধু রেড জোন ইয়েলো জোন করে দিলে আর লকডাউনের নামে আবার যদি আমরা বলি যে আপনারা ঘরে বন্দি থাকবেন, এতে দিয়ে খুব ভালোভাবে এই করোনা ফলা মোকাবেলা করা যাবে না, এবং সেটা দীর্ঘতর হবে। জি আমাদের এই করোনা নিয়ে অন্যদের যেটা এখন অনেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারছে, আমরা হয়তো স্বাভাবিক জীবনযাপনে যেতে পারবো, তবে তার জন্য আমাদের অনেক মৃত্যুর সংখ্যা হয়তো দেখতে হবে। জি তো এটার জন্য আমি আবারও বলছি আমার দরকার যে সঠিক পরিকল্পনা। জি সমন্বিত এবং খুব পরিকল্পিত যেই ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা সেটি না নিয়ে আমরা আসলে আগামীতে এই যে মহামারী সেটি মোকাবেলা করা আমাদের জন্য খুব কঠিন হবে বলে আপনি মনে করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে আমাদেরকে বললেন বাংলাদেশে এই মুহূর্তে করোনা মহামারীর বিষয়টি। ডক্টর মোহাম্মদ হেদায়েত আলী খান, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনি যদি ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য যদি এই মুহূর্তে আপনার কোনো পরামর্শ থাকে আপনি একটু যদি বলেন। দর্শকদের জন্য পরামর্শ একটাই, যে এখন আমরা যে অবস্থায় আছি সবাই কিন্তু করোনা আশঙ্কায় আছি। বাই দিস টাইম আমাদের কেউ কেউ আক্রান্ত হয়েছে, আমি নিজেরা হয়েছে, পরিবারে কেউ হয়েছে বা আত্মীয় স্বজন, এবং দেখা যায় যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, করোনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই। দেখা যায় যে 100 জনের 80 জনই ভালো হয়ে যায়, জি খুব কম সংখ্যক লোকেরই মেডিকেল ট্রিটমেন্ট লাগে। তবে এটা এত বেশি ছোঁয়াচে, এত ভিরুলেন্ট জি জি যে খুব দ্রুতই সংক্রমণ হয় এবং অনেক মানুষ সহজেই সংক্রমণ হয়। কিন্তু আমাদের জনসংখ্যা অনুপাতে আমাদের হাসপাতালে যে টোটাল স্বাস্থ্য ব্যবস্থার যে চিকিৎসার সুবিধা, আমাদের যে রিসোর্স, এটা খুবই কম। জি এই জন্য আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবো। তার কারণ আমরা যদি নিজেরা স্বাস্থ্যবিধি মেনে না চলি এবং একসাথে অনেক মানুষ আক্রান্ত হয়ে যায় এবং অনেক চিকিৎসা ব্যবস্থার উপর যদি অনেক লোড পড়ে, তাহলে একটা মানবিক বিপর্যয় দেখা যাবে। জি তবে আমি সরকারের সকল মহলকে বলবো যে জনগণকে সাথে নিয়ে আরও এগিয়ে যেতে হবে, এবং জনগণকে বলবো নিজেদেরকে সচেতন হতে হবে। তার কারণ আমরা কিন্তু মহামারী এমন একটা পর্যায়ে গেছি, আমি বাস্তবভাবে যদি বলি যে এখনই আমাদের কেউ আক্রান্ত হলে হাসপাতালে বিছানা পাইতে কষ্ট হয়। জি জি এরপরে যদি আক্রান্ত আরও বেশি হয় তাহলে কি হবে? আমরা সেই মানবিক বিপর্যয় যেন আমাদের দেখতে না হয়, এই জন্য আমরা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সকলের থেকে একদম সব পর্যায় থেকে সুরক্ষা নিতে হবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের ডাক্তার শাহেদ ইমরানকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ অনলাইনে যুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মারুফা খান, আপনাকেও। আপনারা খুব মূল্যবান সময় আমাদের সাথে ছিলেন। দর্শক মণ্ডলী শুনলেন তো যে খুব ভীষণ ছোঁয়াচে এই রোগটি কোভিড-19। এই রোগ থেকে বেঁচে থাকতে হবে আমাদের সবাইকে। আমরা কিন্তু আগামী দিনগুলো যেন সুন্দরভাবে চলতে পারি, আপনারা যেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি, এবং আপনাদের সুস্থতার উপরে নিরাপদে থাকবে বাংলাদেশ সেই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি আমি ডাক্তার শাহেদ ইমরান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।